বন্ধুরা, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান থার্ড আই। আজকে সকাল থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত। সকালবেলায় খবর পেলাম যে পুলিশ এনকাউন্টারে বারুইপুর কাণ্ডে একজন অভিযুক্ত মারা গিয়েছেন। পশ্চিমবাংলায় এনকাউন্টার কালচার শুরু হয়ে গেল। বুলডোজার কালচার তো শুরু হয়েই গিয়েছে। পুলিশ কি আমরা দ্বিতীয় খবরটা আগে বলি, পুলিশের খবর বলার আগে দ্বিতীয় খবরটা বলি। দ্বিতীয় খবরটা হচ্ছে, যেটা দেখে আরো মন ভারাক্রান্ত হলো, যে একটা গণতান্ত্রিক উপায়ে মিছিল করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, আদালতের অনুমতি সাপেক্ষে এবং শর্ত সাপেক্ষে। তারা আদালতের নির্দেশ মেনেই মিছিল শুরু করেছিল, কিন্তু সেই মিছিল করতে দেওয়া হচ্ছে না, হলো না, ভণ্ডুল করে দেওয়া হলো। পুলিশ লাঠিচার্জ করলো। বিজেপি আশ্রিত গুন্ডারা, সূত্র মারফত যা জানা গেছে, বিজেপি আশ্রিত গুন্ডারা তারা কিন্তু এই মিছিলটা বানচাল করে দিতে চাইল। এই যে মিছিল বানচাল করে দেওয়া, বিরোধী কণ্ঠস্বরকে রোধ করা, মীনাক্ষী মুখার্জির গাড়িতে ডিম ছুঁড়ে মারা, বা অন্যান্য তৃণমূল নেতাদের ডিম ছুঁড়ে মারা, কিংবা এনকাউন্টার করে অভিযুক্তকে খালাস করে দেওয়া, দিনে জমা করে রাত্রে খরচ করার কথা বলা, এ কোন গণতন্ত্র? এ কোন গণতন্ত্রে বাস করছি আমরা? এ কেমন সকাল, যা রাতের চেয়েও অন্ধকার। প্রথমেই আসবো বারুইপুর নিয়ে। পুলিশ কি বারুইপুরে চুপ করে বসেছিল? না। বারুইপুরে যখন ঘটনাটা ঘটে, যে অভাগিনী মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হন, তারপরে পুলিশ প্রথমে সত্যি হাত গুটিয়ে বসেছিল। পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোকেরা সারা রাত খোঁজ করেও তাদের মেয়ের সন্ধান পাননি। পুলিশে গিয়ে অভিযোগ জানিয়েও তারা কোনো সুরাহা পাননি। পরবর্তীকালে মেয়েটিকে বস্তাবন্দি অবস্থায় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। শোনা যাচ্ছে সেই পুকুরে আরও একটি লাশ ছিল। কার লাশ, কি লাশ আমরা জানি না, শোনা গিয়েছে। কিন্তু বারুইপুর কাণ্ডে একজন অভিযুক্ত মারা গেলেন পুলিশের এনকাউন্টারে। এই যিনি অভিযুক্ত মারা গিয়েছেন, তিনি বেশ কয়েকটি নাম পুলিশের সামনে এবং ক্যামেরার সামনে বলে দিয়েছিলেন। তার মধ্যে পার্টির নেতা রাজা, শোনা যাচ্ছে তিনি বিজেপির নেতা। কে এই রাজা? কার কথা বলতে চেয়েছিল এই এনকাউন্টারে মারা যাওয়া প্রভাস মণ্ডল? সব ধামাচাপা পড়ে গেল। পুলিশ কি বারুইপুর কাণ্ডে তথ্য লোপাটের কারণেই রাত 1:45 ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে প্রভাস মণ্ডল নামের অভিযুক্ত ব্যক্তিকে এনকাউন্টার করে দিল? এ প্রশ্ন আমার নয়, সিপিআইএম এর নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের 24 ঘন্টা চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রশ্নই তিনি তুলেছেন। প্রভাস মণ্ডল কয়েকটি নাম বলে ফেলেছিল, যেমন রাজা। রাজা নামটি সে বলে ফেলেছিল। তো রাজাকে আড়াল করতে বা বিজেপির নেতাদের আড়াল করতেই কি তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হলো? মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাপিটাল পানিশমেন্ট দিতে চেয়েছিলেন, সকালে জমা করে রাতে খরচ করার কথা বলেছিলেন। এটাকেই কি ক্যাপিটাল পানিশমেন্ট বলা যাবে? অর্থাৎ কোনো বিচার দরকার নেই, কোনো আইনের দরকার নেই, কোনো আদালতের দরকার নেই, সকালে জমা বিকেলে খরচ। এর নাম কি গণতন্ত্র? সারা রাত জুড়ে হকার উচ্ছেদ, সারা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ, বুলডোজার, এইসব যে রাজ্য সরকারের অপকর্ম, সেগুলো ঢাকতে কি কোনো ভিডিওগ্রাফি না করে রাত 1:45 ঘটনা রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল প্রভাস মণ্ডলকে? দিনের বেলায় কেন করা হলো না এই ঘটনার পুনর্নির্মাণ? বিভিন্ন অভিযুক্তদের যেভাবে কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাফ পরিয়ে মিডিয়ার সামনে ঘোরানোর প্রথা চালু হয়েছে রাজ্যে, সেই রকম কোমরে দড়ি বা হাত কড়া কি পড়ানো ছিল না প্রভাসের হাতে? প্রভাস কত রাউন্ড গুলি চালিয়েছিল? পুলিশই বা প্রভাসের কোমরের নিচে কেন গুলি করে মারল না? এইরকম কিন্তু অজস্র প্রশ্ন ঘুরছে সমাজ মাধ্যম জুড়ে। আমাদেরও নজর আছে পুরো ঘটনাক্রমের ওপর। এবারও কি এবার আমাদের বাংলাটাও কি উত্তরপ্রদেশের মতো বুলডোজার আর এনকাউন্টার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাবে? সমস্ত বিষয়টা খতিয়ে দেখেছি আমরা এর একটা বিস্তারিত রিপোর্ট আগামীকাল আপনাদেরকে দেব। আগামীকাল নয়, আগামী পরশু। আগামীকাল আসবেন অরিন্দম বিশ্বাস। আজকেই তাঁর আসার কথা ছিল, কিন্তু আজকের এই ঘটনাবহুল খবরের জন্য, এত খবর, যে খবরগুলো আজকে না দেখালেই নয়,
তাই আজকে না বদলে অরিন্দম বিশ্বাস আসবেন কালকে। আর এই যে এনকাউন্টার, এই এনকাউন্টার নিয়ে আমরা কিন্তু আমাদের আইনজীবীদের সাথে আলোচনা করছি, বিভিন্ন লোকের পরামর্শ নিচ্ছি। আমরা আগামী পরশু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার আসি যে আজকের দ্বিতীয় ঘটনা। তৃণমূল কংগ্রেস একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে শেষ হওয়ার কথা ছিল। এই মর্মে তারা আবেদন করেছিল পুলিশের কাছে, পুলিশ অনুমোদন দেয়নি। তারপর তৃণমূলের আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদও বটে, তিনি হাইকোর্ট থেকে আদায় করে আনেন একটা নির্দিষ্ট সময়, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা সময় আদালত তাদের নির্দিষ্ট করে দেয়, এবং কোনো মাইক বাজানো যাবে না, হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে, এই মর্মেও নির্দেশ দেয়। তৃণমূল কংগ্রেস সেই মর্মে আজকে মিছিল শুরু করে। কিন্তু আমাদের প্রতিনিধিরা সকাল থেকেই সেখানে ছিলেন। সকাল থেকেই, মানে আমি বলছি সকালবেলা 9টা থেকে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় 6টা থেকে বলেছেন, কিন্তু আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে সকালবেলা 9টা থেকেই তার স্বরে ডিজে বাজতে শুরু করেছে যে রাস্তা দিয়ে মিছিল যাবে সেখানে, তার স্বরে। এবং শুধু তাই না, জায়গায় জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকজন তারা স্টেজ পর্যন্ত করে রেখেছেন। অর্থাৎ মিছিল যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তারা স্টেজ করেছে, ডিজে বাজিয়েছে। শুধু তাই না, মিছিলের উপর তারা নৃশংস আক্রমণ করেছে, পুলিশ লাঠি চালিয়েছে। তাহলে কি এটা বলা যাবে না এটা পুরো পরিকল্পিত একটা ঘটনা? যে পরিকল্পিত ঘটনার ফলে আজকে তৃণমূলের অজস্র কর্মীরা মার খেলেন, অজস্র কর্মীরা মার খেয়েছেন। গণতন্ত্র কি এটাকেই বলে, যেখানে বিরোধীরা মিটিং মিছিলও করতে পারবে না? বিশাল জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী, আপকি বার 200 পার হয়ে গেছেন। তারপরেও তৃণমূলের প্রায় 55-60 জন বিধায়ক তাঁর দিকেই ঝুঁকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে টিম টিম করে জ্বলছে মাত্র কয়েকজন বিধায়ক। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় কেন বিজেপির? এত ভয় কেন সরকারের? তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, কার্যত গৃহবন্দী করে রাখা হচ্ছে। তিনি মিছিল করতে পারবেন না, তিনি মিটিং করতে পারবেন না। এই ভালো দিন দেখার জন্যই কি আমরা অপেক্ষা করেছিলাম? এটাকেই কি ভরসাহীন আর ভয় আউট বলে? এ তো ভয় আরও জাঁকিয়ে বসছে বিরোধীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এরপরে তো সাধারণ মানুষও কোনো সরকারের সমালোচনা করতে পারবে না। যেমন আমি সরকারের সমালোচনা করে জেল খেটে এলাম, এরকম সাধারণ মানুষকেও জেল খাটতে হবে। তার মানে কি আমাদের রাজ্যে গণতন্ত্র বলে আর কিচ্ছু অবশিষ্ট থাকলো না? কিচ্ছু অবশিষ্ট নেই। আমরা বিভিন্ন মানুষের সাথে আজকে মিছিলে কথা বলেছি, যারা মিছিলে অংশগ্রহণ করেছেন, এরকম প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি যারা মিছিল বাধা দিতে চেয়েছেন তাদের সাথে। আমরা পুলিশের সাথেও কথা বলতে চেয়েছিলাম, পুলিশ কোনো কথার উত্তর দেয়নি। আমরা বিজেপির বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছি, সব আজ তুলে ধরবো। আমরা কথা বলেছি তৃণমূল নেতাদের সাথেও। কিন্তু এই কথাগুলো তুলে ধরার আগে আপনাদের দুটো কথা নিশ্চয়ই বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে, যদি এইভাবেই দমন পীড়নের রাজনীতি চলতে থাকে বিরোধীদের ওপরে, যেভাবে আজকে তৃণমূলের মিছিল আটকানো হলো, যেভাবে মীনাক্ষী মুখার্জির মতন যে লড়াকু নেত্রীর গাড়িতে ডিম ছোড়া হলো, যেভাবে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে বা ডিম ছুঁড়ে মারা হচ্ছে তৃণমূল নেতৃত্বকে, এতে কি বলা যায় না রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার মানে যে অবস্থা, সেটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন সকালে জমা করে বিকেলে খরচ করে দেব। এই রকম কথা কি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন, কেউ কোনো সাধারণ মানুষও বলতে পারেন সকালে জমা আর বিকেলে খরচের কথাটা মানে কি? তাকে পরিষ্কার করে জানাতে হবে। সেটা কি শুধু আয় ব্যয়ের খরচ বলছেন, নাকি অপরাধীদের ক্ষেত্রে বলছেন? পরিষ্কার করে তিনি জানান, আমরা শুনতে আগ্রহী। যাই হোক, আমরা সমস্ত মানুষের কথা তুলে ধরবো আপনাদেরকে। আজকে মিছিলে কি কি ঘটেছে সবটাই আপনাদের দেখাবো। কিন্তু দেখানোর আগে একটা প্রশ্ন আপনাদেরকে আমি করে যেতে চাইছি। সেটা হচ্ছে, বিরোধীদের কণ্ঠস্বরকে রুদ্ধ করে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো শাসক বেশি দিন রাজত্ব করতে পেরেছে কি? হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, এরকম অজস্র উদাহরণ আছে, অজস্র উদাহরণ আছে। আমাদের দেশেও তার কম উদাহরণ নেই। ইন্দিরা গান্ধীও এমার্জেন্সি চালু করার পর তার সরকারের পতন হয়েছিল। কিন্তু এখন তো সুপার এমার্জেন্সি চলছে, মানে না বলা অঘোষিত এমার্জেন্সি চলছে, যেখানে বিরোধীরা কথা বলতে পারবে না। আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট
আমরা কথা বলতে পারবো না, কথা কি শুধু তাঁরাই বলবেন, তেনারাই বলবেন? এই প্রশ্নটা আপনাদেরকে করছি। আসছি একটা বিরতি থেকে ফিরে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। এবার শোনাবো যারা প্রত্যক্ষদর্শী, এই ঘটনার যারা ছিলেন, আজকের মিছিলে যে আক্রমণ হয়েছে সেই মিছিলে যারা ছিলেন, সেই প্রত্যক্ষদর্শী বা মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন, আসুন সেটা একবার শুনে নিন। গণতান্ত্রিক অধিকার, আমাদের কোর্টের পারমিশন দিয়ে মিছিল, সেই মিছিল করতে দেওয়া হচ্ছে না। মাইক বাজানো হচ্ছে যাতে আমরা কথা বলতে না পারি, আমরা স্লোগান দিতে না পারি। জমায়েত করে দেওয়া হচ্ছে যাতে আমরা এখান থেকে না যেতে পারি। চোর, সবাই চোর আছে। 2 মাসে 13টা ধর্ষণ হয়ে গেছে। রাজসাক্ষীকে এনকাউন্টার করে দেওয়া হলো। ডিম ছুঁড়েছে তো। আরে 15 বছর গণতন্ত্র ছিল, সিপিএম বিজেপি মিটিং মিছিল করেছে, এখন কেন পারছে না? বাংলার গণতন্ত্র হত্যা কে মারবে? আজকে ডেটে তৃণমূলের মিছিলে পেয়ে মারতে পারে। আমরা কোনোদিনকে ওদেরকে, ওরা যখন বিরোধী ছিল কোনোদিনকে এরকম আমরা বাধা দিইনি, কিন্তু আজকে দেখুন পরিস্থিতি, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, এভাবে প্রত্যক্ষদর্শীকে এনকাউন্টারে মারা হচ্ছে। আমরা উত্তরপ্রদেশ চাই না পশ্চিমবাংলাকে বানাতে। মমতা ব্যানার্জি তৃণমূল, মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল অসম্পূর্ণ, মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল ভাবাই যায় না। হ্যাঁ, আমরা আন্দোলন নামবো, আমাদের এইভাবে আন্দোলন আটকানোর চেষ্টা করছে। আমাদের তো অলরেডি আগে থেকে তো আমাদের একটা পারমিশন ছিল তো মিটিংটা করা। আমরা তো শান্তিপূর্ণভাবে তো জমায়েত করেছি, আমরা তো কোনো পতাকা নিয়ে বা কোনো অস্ত্র নিয়ে তো এখানে কিছু করছি না। আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন বিজেপি সমস্ত লোকেরা র্যালি করছে এবং ধমকে চমকে একটু আগে গেছে। এত ভয় কিসের? আমরা তো আদালতের নির্দেশ মানছি, কারোর হাতে ঝান্ডাও নেই, ডান্ডাও নেই, সবাই কর্মী, কিন্তু তা বলে তারা ঝান্ডা নিয়ে, ডান্ডা নিয়ে, আর মাইক, এই মাইকটা কি? কেন এই মাইক? কারণ হচ্ছে আমাদের হাইকোর্টের পরিষ্কার অবজারভেশন যে কোনো রকম মিছিল থেকে কুরুচিকর মন্তব্য করা যাবে না, কিন্তু এই যে ফাইল চোরের মতন একটা গান তারা ক্রিয়েট করে এআই থেকে, তারা এই গান বাজাচ্ছে, আমাদের মহিলাদের কর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ করছে। সভ্য সমাজের আমরা আদালতের প্রতি দৃঢ় বিশ্বাস, ভরসা রয়েছে, আদালতের বিচার করবে। বিজেপি নেমে গেছে, কি করে আমাদের আটকানো যায় আমি কানে শুনলাম, কিন্তু পুলিশ বলছে কোর্ট থেকে বিচার রায় দিয়েছে যখন ওনাদের কিছু করবেন না, আমি নিজে শুনলাম। বিজেপির কার্যকর্তারা আমাদের চোর চোর বলছে, মমতা চোর। হ্যাঁ, আজকে এত ভয় কেন মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জিকে এত ভয় কেন? পেছনে আসো না। দেখলেন আপনারা কিভাবে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে ভারতীয় জনতা পার্টির লোকেরা। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বও মুখ খুলেছেন। আইটি সেলের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত, তিনি থেকে শুরু করে প্রত্যেকেই। আমরা প্রত্যেকের বক্তব্য আপনাদেরকে শোনাবো। আপনারা বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেবেন যে সত্যিই কি বিজেপি জয় করেও তাদের ভয় কাটছে না, নাকি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুধু ভয় পাচ্ছে, যার হাতে সামান্য সংখ্যক বিধায়ক রয়েছে, যার কোনো সরকার ফেলে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই, দিল্লিতেও নেই, কলকাতাতেও নেই, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ার কারণ আমার যেটা মনে হচ্ছে, আপনারাও একমত হবেন, কারণ মমতা ব্যানার্জি এমন একটা নাম, এমন একটা ব্র্যান্ড, যিনি লড়াইয়ের প্রতীক, যিনি লড়াই করতে জানেন, লড়াই করে উঠে এসেছেন। শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত নেতারা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো তৃণমূলটা করেছেন, তিনি তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে বা তার ডিএনএতে লড়াইটা রয়েছে। তাই কি তিনি ভয় পাচ্ছেন? তাই কি তার সরকার ভয় পাচ্ছে? তাই কি তার দল ভয় পাচ্ছে? যার জন্য একটা সামান্য নিরস্ত্র মানুষের মিছিলে, যেখানে পতাকা নেই, ঝান্ডা নেই,
কোনো ডান্ডা নেই, কোনো অস্ত্র নেই, কোনো গালিগালাজ নেই, একটা শান্তিপূর্ণ মিছিলে এভাবে ভারতীয় জনতা পার্টির লোকেরা এইভাবে আক্রমণ চালাতে পারে? এই নৃশংসতা কি গণতন্ত্র বলে? বিচার তো আপনারা করবেন। আমরা শুনবো উপাসনা চৌধুরী, তৃণমূল আইটি সেলের যিনি এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত, তিনি কি বলেছেন তার ফেসবুক লাইভে। আসুন সেটা আগে শুনে নিন। গণতন্ত্রের কথা বলে ওরা, একটা মহিলাদেরকে দেখে এতটা ভয় পাস, তোরা কাপুরুষের দল। এই প্রত্যেকটা ছেলেপুলেদেরকে তোরা মেরেছিস, সার্কেল করে মেরেছিস, ঠিক আছে? তোরা মনে করছিস যে এইভাবে তোরা গণতন্ত্রের কথা বলছিস, কারণ বাকি সকলে কোথায়? আমাদের সকলকে ছেলেগুলো দেখলেন সেই ছবিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছবি। আহত যারা মিছিলে ছিলেন, আহত ব্যক্তিদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এনে রাখা হয়েছে। সেখানে তাদের চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন যে তাদের কি বেধড়ক মারা হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আর একবার শুনে নিন। পশ্চিমবাংলা এরকম হিংসাত্মক ঘটনা পশ্চিমবাংলা কখনো দেখেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার তার যে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধমূলক আচরণ আজকের এই যে মিছিল, তাতে পর্যন্ত তার প্রতিশোধমূলক আচরণ দেখা গেল। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আমরা আজকে আমাদের যুব এবং ছাত্র রুই তারা এই মিছিল করতে গিয়েছিল এবং এই মিছিল করার সময় আজ সকাল থেকে এই অঞ্চলে এই যে গলিটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই গলিটার মধ্যে প্রায় 300 ছেলে উইদাউট হেলমেট, 300টা ছেলে সকাল থেকে যেভাবে মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে এখানে মিছিল করেছে এবং মমতাদির উদ্দেশ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে, মানে আনবিলিভেবল। একজন মহিলার দিকে তাকিয়ে তাকে দিকে যে অশ্রাব্য ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ইউজ করেছে, এ পশ্চিমবাংলায় কেউ কখনো শোনেনি। এবং এরা একদম ক্রিমিনাল, একবারে ক্রিমিনালদের মতো তারা কাজ করেছে। শুধু তাই নয়, তারপর সকাল থেকে উইদাউট পারমিশন একদম কালীঘাট থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মাইক লাগিয়ে ডিজে চালিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে কি অবস্থা, কি পরিস্থিতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এই বিষয়ে, তিনিও জানাবেন আপনাদের সবকিছু। কিন্তু তার আগে একটা জিনিস বলতে চাই, যেখানে আদালত নির্দেশ দিচ্ছে যে কোনো কটু কথা মিছিল থেকে বলা যাবে না, কোনো রকম মাইক বাজানো যাবে না, কোনো রকম ঝান্ডা বা কোনো রকম অস্ত্রের ব্যবহার করা যাবে না, এই রকম বলার পরে সেটা তৃণমূল যদিও মান্যতা দিয়েছে বা তারা মেনে চলেছে, তাহলে বিজেপির জন্য এই আইন বা এই নিয়ম বলবৎ কেন হলো না? কেন রাস্তা জুড়ে মাইক বাজানো হলো, ডিজে বাজানো হলো তার স্বরে? এবং শুধু তাই না, সেখানে বিজেপির কর্মীরা, বিজেপির আশ্রিত গুন্ডারা বলতে পারি, তারা মিছিলে মারমুখী হয়ে কিভাবে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করলো সেটা আপনারা দেখেছেন। এটা কিন্তু মোটেও গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। এই গণতন্ত্র আমরা চাইনি। আমরা চেয়েছি বিরোধী কণ্ঠস্বর আরও প্রসারিত হোক, সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর আরও প্রসারিত হোক। এমনিই তো দেখতে পাচ্ছেন সমাজ মাধ্যমে কীরকম বন্যা বয়ে যাচ্ছে বিভিন্ন রকম মন্তব্যের, আর সংবাদ মাধ্যম তারা তো অধিকাংশ বিকৃত হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও কিছু সমাজ মাধ্যম আছে আমাদের মতন, যারা আপনাদের কাছে খবরের ভেতরের খবর তুলে আনি, জীবনের ঝুঁকি নিয়ে তুলে আনি। জেল খাটতে হয়, আমাদের চ্যানেল হ্যাক করা হয়েছিল, আমাকে জেল খাটানো হয়েছে। শুধু তাই নয়, আমাকে শারীরিকভাবে হেনস্থাও একবার করা হয়েছিল। ইন্টারনেটের তার কেটে দেওয়া, বিভিন্নভাবে এনকে ডিজিটালকে বন্ধ করার চেষ্টা হয়েছিল, কিন্তু এনকে ডিজিটাল বন্ধ হয়নি, করা যায়নি।
এনকে ডিজিটাল চালু রেখেছে বা বিশ্বজোড়া বাঙালির আওয়াজ যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার জন্য। আর এর জন্য সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাবো আপনাদেরকে, যারা আজও এত ঝড়ঝাপটার পরেও এনকে ডিজিটালের সাথে আছেন। এই আজকের মিছিলের হামলার প্রসঙ্গে মুখ খুলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন আসুন সেটা একবার শুনে নিন। আর আমরা কি দেখলাম, আমরা মাইক লাগাতে পারবো না, আর আমাদের রুটটাতে বিজেপির লোকেরা আমাদের বিরোধী গানগুলো মাইকে চালালো, পুলিশ ব্যবস্থা নিল না, পুলিশ ব্যবস্থা নিল না। আমাদের মাইক বাজানো বারণ, কিন্তু মাইক বাজালো বিজেপি। মিছিল আমাদের, গান আমাদের বিরুদ্ধে। ওরা কি ভাবছেন এসব তামাশা করে আটকানো যাবে? এরপর কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি টার্গেট করে বাইক মিছিল, হেলমেট ছাড়া, অশ্রাব্য গালাগালি, নানা ধরনের কুৎসিত ইঙ্গিত। তারপর দেখা গেল বালিগঞ্জ ফাঁড়িতে জমায়েত, গোটা রুটটায় জমায়েত, এবং কিছু ক্ষেত্রে এমন কিছু জমায়েত যেগুলো রাজনীতিতে আমরা খুব একটা আগে দেখিনি। তৃণমূল মিছিল করছে, ছাত্র যুবরা মিছিলের মধ্যে লোক ঢুকিয়ে যেভাবে মারা হলো, এখনো পর্যন্ত প্রায় 56 থেকে 57 জন মোট আহত। এসএসকেএমে যে পাঠানো হয়েছে সেই সংখ্যাটাও 41 ক্রস করে গেছে প্রাথমিক চিকিৎসার পর। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এবার সবার শেষে শোনাবো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। তবে আজকের অনুষ্ঠান এখানে আমি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে জানাই, অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, পারছেন না, কারণ আমার পুরনো ফোন নম্বরটি এখনও পুলিশের হেফাজতে রয়েছে। তাই আমরা অনুষ্ঠানের শেষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষে আমরা কিন্তু আমাদের টেলিফোন নাম্বারগুলো এবং আমাদের যোগাযোগের সমস্ত যে ইমেল আইডি আছে, মোবাইল নাম্বার আছে, ল্যান্ডলাইন নাম্বার আছে, সব আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানের শেষে দিয়ে দেবো। তবে আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আপনাদের এই অনুষ্ঠানগুলো কেমন লাগছে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন আপনি, মানে রাজ্যের কোন জেলা থেকে দেখছেন বা রাজ্যের বাইরে থেকে দেখলে কোন রাজ্য থেকে দেখছেন, এটা যদি একটু দয়া করে আমাদের লিখে জানান, আমাদের অনুষ্ঠানগুলো পরবর্তীকালে করতে আরও সুবিধে হবে। কমেন্ট বক্সে আপনি জানান আপনি কোথা থেকে দেখছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমি আপাতত বিদায় নিচ্ছি। আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মিছিলে হামলা নিয়ে তিনি কি বলেছেন তার বক্তব্য শুনিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কিন্তু আমি বাধ্য হয়ে আজকে বাংলার মানুষকে এবং দেশবাসীকে জানাতে বাধ্য হচ্ছি, আজকে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটেছে, আমাদের কর্মীদের ওপর, ছোট ছোট ভাই বোনেদের ওপর, ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে, এবং বিজেপির লুম্পেনরা মাননীয় হাইকোর্টের পারমিশন নিয়েই এই মিছিলটা 3 বার চেঞ্জ হয়। তারপরে হাইকোর্টের পারমিশন নিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে লড়েন এবং হাইকোর্ট আজকে ওনাদের পারমিশন দিয়েছিলেন, এবং সেই পারমিশন নিয়ে ওদের মিছিল করার যখন কথা, আজ আমি সকাল থেকে দেখছি, সকাল 6টা থেকে পুরো এলাকায় কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে জোরে জোরে। অভিষেক ডিজের কথা বলেছিল, তাই তো সিআইডি ডেকে পাঠিয়েছে। আজকে ভোর 6টা থেকে কে পারমিশন দিল? একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থ্রেট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা হাজরা থেকে পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল এবং তারা প্রতিবাদ জানাচ্ছিল। বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার,
বেহালা থেকে সোনারপুর সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই আজকে আক্রান্ত। তাই প্রতিবাদ করে একটা শান্তিপূর্ণ মিছিল করার পারমিশন হাইকোর্ট আমায় দিয়েছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণে, কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি। তাই আমার কাছে খবর আসছিল সকাল থেকে পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। পুলিশ আজকে পুলিশি রাজ তৈরি করে, আমি পুলিশের এই তাণ্ডব কখনো দেখিনি। আমিও পুলিশ চালিয়ে এসেছি, প্রশাসন চালিয়ে এসেছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অটুট রয়েছে। কিন্তু আপনারা হাইকোর্টের রায়ও মান্য করছেন না। হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন। কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? এবং সারা রাস্তা জুড়ে মেয়েদের গোপনীয় পার্টস থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই। আমি বাংলার সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, মানবিক মানুষ, সবাইকে আবেদন করব, অনেকদিন চুপ করে আছেন, আর চুপ করে থাকবেন না। মনে রাখবেন, আগুন যদি কারো বাড়িতে লাগে, সেই আগুনটা কিন্তু সবাই চারিদিকে ছড়িয়ে যায়। আমরা আগুন লাগাতে চাই না, আমরা আগুনটা নেভাতে চাই। তাই আপনাদেরও আজকে দায়িত্ব প্রতিরোধ করা, প্রতিবাদ করার। এবং আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। তাও পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে রাস্তায়, যাতে গাড়িগুলো যেতে না পারে। আমি